লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন এক আয়োজনে সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের আলোচনা এই প্লেস নাউন বা ভার্বের আরও দুটি নাউন ফর্ম, একটি প্লেসিং PLACING এবং অপরটি নাউন ফর্ম প্লেসমেন্ট PLACEMENT। এই দুটো শব্দের উপরই কেন্দ্রীভূত রাখব। তো তার আগে একটি অনুশীলনী ধরনের আলোচনা কিছু করেই নি। আচ্ছা, আপনাদের মনে আছে তো প্লেস শব্দটা যখন ভার্ব হয় তখন কী রূপে ব্যবহৃত হয়, কি অর্থ প্রকাশ করে, কী রূপে কাজ করে? আমরা আগের আলোচনাতে দেখে নিয়েছি যে প্লেস শব্দটি যখন ভার্ব হিসাবে ব্যবহৃত হবে তখন এটা প্রকাশিত হবে এই যে প্লেসের অবজেক্টকে হয় চিন্তা ভাবনা পূর্বক এমনভাবে রাখা হবে যাতে কাঙ্ক্ষিত লক্ষ্য পূর্ণ হয়, অথবা অবজেক্টটি কোনো নির্দিষ্ট ধরনের ভূমিকা পালন করে, কর্তব্য পালন করে, বা ওর কোনো পজিশন বা র্যাঙ্ক এনজয় করে, না হয় আর একটা কাজও করে যে অবজেক্টটিকে কারোর ওপরে আরোপ করা হয়, সে অবজেক্টটা ভালো বোধক হোক কি আর রেস্ট্রিকশন বা বাধা নিষেধ বা চাপ বোধকই হোক না কেন, আমরা এটা জেনে নিয়েছি। তো আচ্ছা, ওই ব্যাপারগুলো মাথায় রেখে এটা ভাবুন তো, এখানে প্লেস শব্দটি ব্যবহার করা যাবে কি যাবে না। যেমন ধরুন, এই যে এখন ভারতবর্ষ কেন বলি, সারা পৃথিবীরই একটা বড় সমস্যা করাপশান, দুর্নীতি, CORRUPTION, করাপশান। কিন্তু ধরুন কোনো এক রাজনৈতিক সচেতন মানুষ তার বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে এই প্রসঙ্গটি উনি তুলছেন যে আজকালকার রাজনৈতিক দলেরা এই দুর্নীতিকে রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে আনতে চায় না। বলুন তো, এখানে কি প্লেস শব্দটি বা ভার্বটি বসানো যাবে? যাবে। একটু ঠান্ডা মাথায় ভাবলে আমরা ভেবে নিতে পারবো যে এই যে প্লেস ভার্বটা এই জন্যই বসানো যাবে, এ রাজনৈতিক যে আলোচনার ক্ষেত্রে কার অবস্থান ঘটবে, কার স্থান ঘটবে, কে ভূমিকা পালন করবে, করাপশান। তাহলে করাপশানটা কী হয়ে যাবে? প্লেস ভার্বের অবজেক্ট হবে। আমরা ইতিমধ্যে তো শিখে নিয়েছি এবং আজকেও আলোচনা করে নিলাম যে অবজেক্টটা যখন একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসবে, যেটা একটা গুরুত্বপূর্ণ কাজ করবে, সেটাই কি হয়ে যাবে? প্লেস ভার্বের অবজেক্ট হয়ে যাবে। তাহলে এখানে আমরা ইংরেজিতে কী বলবো? যে পলিটিক্যাল পার্টিস ডোন্ট ওয়ান্ট, রাজনৈতিক দলেরা চায় না টু প্লেস করাপশান অন দ্য পলিটিক্যাল এজেন্ডা। আশা করছি ব্যাপারটি বুঝাতে পেরেছি। আচ্ছা, আমরা তো এটাও তো এর আগে জেনে নিয়েছি যে ওই যে কোনো র্যাঙ্ক এনজয় করলে সেটাও কি হয়, সেও তো প্লেস ভার্বের অবজেক্ট হয়। কিন্তু এটাও তো একটা ওর গুরুত্বপূর্ণ জায়গা, যেটাকে ও এনজয় করছে, সেটাও প্লেস ভার্বের অবজেক্ট হবে। তো ধরুন একটা টিম 5 নম্বর স্থান দখল করেছে, তাহলে টিমটা তো অবজেক্ট হবে। তো কী হবে? দ্য টিম ইজ প্লেসড এবার 5th ইন দি কম্পিটিশন। দ্য টিম ইজ প্লেসড 5th ইন দি কম্পিটিশন। স্মরণীয়, ফিফথের আগে FIFTH আমি কিন্তু দি ব্যবহার করিনি। আগেই এক ভিডিওতে আলোচনা করে নিয়েছি যে এই যে পজিশন বোঝাতে, র্যাঙ্ক বোঝাতে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই শব্দগুলো যে বসে, তাদের আগে দি বসে না সাধারণত। যদিও দি বসাটা স্বাভাবিক, কারণ 5th তো সাধারণত নির্দিষ্ট পজিশনে হয়। তারপরে ওইটা এত ব্যবহৃত হয়েছে রাত দিন ভাষাতে যে এরা
আর দি বসানোর প্রয়োজনটা হারিয়ে ফেলেছে। তো বাক্যটা কী হলো? দ্য টিম ইজ প্লেসড ফিফথ ইন দি কম্পিটিশান বা ইন দ্য রেস। রেস মানে দৌড় প্রতিযোগিতা, RACE। আচ্ছা, তো এইখানে একটা কথাই মনে চলে এলো, বলেও দিই। আচ্ছা বলুন তো, যে ওই 5 নম্বর হয়েছে, তো হি ওয়াজ প্লেসড ফিফথ হলো, এটাকে আর কীভাবে বলা যায়? এটাকে এভাবে বলা যায়, দ্য টিম কেম ফিফথ, কেম CAME, দ্য টিম কেম ফিফথ ইন দি রেস অর দ্য কম্পিটিশান। অথবা ফিনিশ দিয়ে এই কথাটি বলা যায়, কিন্তু দ্য টিম ফিনিশড। এইবার যদি অবজেক্ট করেন তাহলে বলুন তো ফিনিশটাতে VT অবজেক্ট কোনটা হবে? মজার ব্যাপার হলো এই ফিনিশ ভার্বের অবজেক্ট কিন্তু দি রেস হয়ে যাবে। দ্য টিম ফিনিশড দ্য রেস, দ্য টিম ফিনিশড দি রেস ইন ফিফথ পজিশন। যাই হোক, তো এই ব্যাপারগুলো তো বললামই। আচ্ছা, এইবার আমরা আজকে যেটা আলোচনার জন্য ধরে রেখেছি আমরা সেখানে ফিরে আসি। প্লেসিং, PLACING। এই প্লেসিংটা কিন্তু নাউন, এটা ভার্বের ING ফর্মে তো প্লেসিং বসে। এই প্লেসিংটা 100% নাউন হিসাবে বসে এবং কাউন্টেবল নাউন হিসাবে বসে। যখন এটি কাউন্টেবল নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন কী অর্থ প্রকাশ করবে? ওই যে র্যাঙ্ক বা পজিশান। কীরকম পজিশান? ধরুন 1st, 2nd, 3rd, 4th, 5th, 7th, 9th, 10th, এই যে পজিশান হয়, তো এই পজিশানগুলোকে প্লেসিং বলা যাবে, এক একটা প্লেসে। তো আমরা যদি বলি যে 1 থেকে 10 নম্বর স্থান, অর্থাৎ 1st, 2nd, 3rd, 4th, 5th, 7th, 6th, 7th, 8th, 9th, 10th, এই যে 10 নম্বর আছে, 10-এর মধ্যে যে কোনো একটা স্থান যদি হয় তা ওটাকে ইংরেজিতে কী বলা যাবে? এ টপ 10 প্লেসিং। কী বললাম? এ টপ 10 প্লেসিং। টপ, TOP, টপ 10 প্লেসিং। এ টপ 10 প্লেসিং। এ বসলো কেন? ওই যে বললাম, এই 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা অবস্থান বা যে কোনো র্যাঙ্ক যদি করে তখন হবে এ টপ 10 প্লেসিং। যেমন কেউ যদি বলে যে এটা প্রত্যাশা করা হচ্ছে, ছেলেটি সম্বন্ধে এটা প্রত্যাশা করা হচ্ছে যে কী কাজ করবে, ও এই 1 থেকে 10-এর মধ্যে স্থান করে নেবে, তাহলে ইংরেজিটা কী হবে? যার সম্বন্ধে প্রত্যাশা করা হচ্ছে, যাকে নিয়ে প্রত্যাশা করা হবে, সে কিন্তু এক্সপেক্ট, EXPECT ভার্বের অবজেক্ট হিসাবে চিহ্নিত হতে পারবে। তো দি বয় ইজ এক্সপেক্টেড, ওই ছেলেটাকে নিয়ে প্রত্যাশা করা হচ্ছে। এবার যেটা কাজ করবে বলে ছেলেটা প্রত্যাশা করা হচ্ছে সেটা কিন্তু টু প্লাস ভার্ব হিসাবে বসবে। তাহলে দ্য বয় ইজ এক্সপেক্টেড টু সিকিউর, ও সিকিউর করবে, নিরাপদভাবে অর্জন করবে কি? এ টপ 10 প্লেসিং। আবার রিপিট করে দিই, ছেলেটির সম্বন্ধে এটা প্রত্যাশা করা হচ্ছে যে সে 1 থেকে 10-এর মধ্যে স্থান করে নেবে কোনো পরীক্ষাতে, ইন দ্য মাধ্যমিক এক্সামিনেশন, তাই হোক মাধ্যমিক পরীক্ষাতে। তাইলে কী হবে? আগের কথা রিপিট করে দিই, যাকে ঘিরে প্রত্যাশা সে কী হবে? এক্সপেক্ট ভার্বের অবজেক্ট হবে, এবং এই অবজেক্টটি যে কাজটি করবে প্রত্যাশা, সেই ভার্বটা কি বসবে? টু এর পরে। তা কী হবে? দ্য বয় ইজ এক্সপেক্টেড টু সিকিউর এ টপ 10 প্লেসিং ইন দ্য মাধ্যমিক এক্সামিনেশন। আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আমরা এটা জানি যে মানে নতুন আলোচনায় আসছে আরেকটা বাক্য, এই যে গান টানগুলো আজকাল হচ্ছে, আজকাল তো মোবাইলের যুগ, অনলাইন মোবাইলে সব চলছে, ভিডিও সব, তো এদের তো র্যাঙ্ক হচ্ছে, সব বিভিন্ন র্যাঙ্ক হচ্ছে। তো এই যে এই র্যাঙ্কগুলো, এটা তো প্লেসিং হবে। আচ্ছা বলুন তো, আমি তো অত মিডিয়ার এত ব্যাপার সবার বুঝি না, যদিও তারপরও বলি যে এই যে প্লেসিং হবে একটা গানের, কি মর্যাদা, কি র্যাঙ্ক কতটা হবে, সফলতার মানদণ্ডে ওর পরিস্থিতিটা কী হবে,
সেটা কার কার উপরে নির্ভর করে। তো এক জায়গায় দেখছিলাম যে এটা নির্ভর করে তিনটার উপরে। একটা স্ট্রিম, মানে STREAM, কতটা সব ওই তো সার্ভার থেকে সরাসরি গানটাকে শুনছে, ওটাকে স্ট্রিম বলছে। আর একটা নির্ভর করছে ডাউনলোডের উপরে। আর একটা এই যে বিভিন্ন রেডিওতে, বিভিন্ন রেডিও, আগে তো ধরুন কলকাতা, ঢাকা, বিভিন্ন রেডিও তো চলেই, তারপরে এখন তো আরও সব রেডিও ফেডিও সব হয়েছে, যাই হোক, তো সব অনলাইন রেডিও হয়ে চালু হয়ে গেছে আজকাল। তো এই যে এই রেডিওতে যে কতগুলো গানটা বাজানো হচ্ছে তার উপর নির্ভর করছে। এই রেডিওতে যে গান বাজানো সেটাকে বলা হয় রেডিও ইয়ার প্লে বলা হয়। তাহলে এটাকে আপনি ইংরেজিতে কীভাবে বলবেন যে একটা গানের সফলতার চার্টে প্লেসিংটা বা র্যাঙ্কটা নির্ণয় হয় অনেক কিছুর ওপর, যেমন তো স্ট্রিমসের ওপর, তারপরে ডাউনলোডের ওপরে, আর ওই যে রেডিও ইয়ার প্লের ওপরে। এটা ইংরেজিতে কীভাবে বলা যাবে? তো এই নির্ণয় করা, ইংরেজি হলো ডিটারমাইন, স্মরণীয়। এই ডিটারমাইন মানে কিন্তু স্থির করা হয়, মনস্থির করা, DETERMINE। আর এটা মানে আবার নির্ণয় করাও হয়। তাহলে যেটাকে নির্ণয় করা হবে তাহলে সেটা অবজেক্ট হবে। তো কে নির্ণয় হচ্ছে? প্লেসিংসগুলো নির্ণয় হচ্ছে, মানে 1 নম্বর হবে না, 2 নম্বর হবে না, 3 নম্বর হবে না, 4 নম্বর হবে না, 5 নম্বর হবে না, 6 নম্বর হবে না, 7 নম্বর হবে না, 8 নম্বর হবে না, 9 নম্বর হবে না, 10 নম্বর, 11, 12, 13, কী হবে? তা প্লেসিং তো অনেকগুলো আছে, কোন প্লেসিংয়ে স্থানটা হবে সেটা তো ঠিক নেই। তাহলে প্লেসিংস তাকে বহুবচন করে দিই। তো প্লেসিংস বহুবচন করলাম। কার প্লেসিং গো? একটা গানের, অফ এ সং। এই প্লেসিংটা, এই র্যাঙ্কটা থাকবে কোন জায়গাতে? লিস্টে বা চার্টে, সাফল্যের চার্টে, অন দ্য সাকসেস চার্ট, সাফল্যের চার্টে। রিপিট করি, প্লেসিংস অফ এ সং, SONG, গান, প্লেসিংস অফ এ সং অন দ্য সাকসেস চার্ট। এটা কি হচ্ছে? নির্ণীত হচ্ছে। তাই এটা অবজেক্ট হবে আর ডিটারমাইন্ড। কার দ্বারা? বাই ভ্যারিয়াস ফ্যাক্টরস, অনেকগুলো বিষয়ের দ্বারা। যেমন এই কোনো বহুবচনের পরে যখন উদাহরণ দেবো সেটা লাইকের পরে দেব, বাই মেনি ফ্যাক্টরস, লাইক স্ট্রিমস, STREAMS, ডাউনলোডস, রেডিও ইয়ার প্লে, এটসেট্রা। আশা করছি ব্যাপারটি বুঝাতে পেরেছি। না বাক্যটি আবার বলে দেবো, আবার বলেই দিই। প্লেসিংস অফ এ সং অন দ্য সাকসেস চার্ট আর ডিটারমাইন্ড বাই ভ্যারিয়াস ফ্যাক্টরস লাইক স্ট্রিমস, ডাউনলোডস, রেডিও ইয়ার প্লেস, এটসেট্রা। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। এবার প্লেসিং নিয়ে আর কোন বাক্যটি বলি? আচ্ছা বেশ, আর একটা বাক্য বলি। আপনারা যারা খেলাধুলা নিয়ে ভাবনা চিন্তা করেন, খেলাধুলাতে যাদের আগ্রহ আছে তারা জানেন যে যেগুলো ম্যাচ খেলে 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 নিজের র্যাঙ্কটাকে বাড়াতে 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 ফাইনালে পৌঁছাতে হয়, সেই ম্যাচগুলোকে কোয়ালিফায়ার বলে। QUALIFIER। আর বানানটা বলে দেবো, QUALI, ফায়ার, FIER। কোয়ালিফায়ার কিন্তু ওই ম্যাচগুলো যেগুলোকে খেলে সফল হয়ে হয়ে নিজেকে উন্নীত করে ওপর দিকে যেতে হয় এবং ফাইনালে পৌঁছতে হয়, সেগুলোকে কোয়ালিফায়ার বলে। তো ধরে নেওয়া যাক আপনার একটা প্রিয় দল খুব টানাপোড়েনের মধ্যে আছে। আপনার ধারণা যে ও যদি এই যে সামনে যে কোয়ালিফায়ারটা আছে ম্যাচটা, সেই কোয়ালিফায়ার ম্যাচে যদি একটা ভালো জায়গাতে পৌঁছতে না পারে তাহলে ও
নিজের জন্য ওই ফাইনালে খেলার জায়গা করে নিতে পারবে না। তাহলে আপনি ইংরেজিতে কী হবে বলবেন? তো আপনি এই কথাটা বাংলাতে বলবেন যে টিমটার কোয়ালিফায়ারে একটা ভালো র্যাঙ্কিং অবস্থানে কি করতে পারবে, তার জন্য সিকিওর করে দেবে, নিশ্চিত করে দেবে একটা এই অবস্থান যে ও ফাইনালে খেলতে পারবে কি না। তো এটা সোজা করে কী হবে তাহলে সিকিওর করবে যেটা ওর অবস্থানটাকে, ওর প্লেসটাকে। ও যে ফাইনালে খেলার যোগ্য হবে, ফাইনালে খেলার যে যোগ্য হবে, ফাইনালে খেলতেও পারবে, এই প্লেসটাকে সিকিওর করবে কে? সিকিওরটা করবে ওর হাই র্যাঙ্কিংটা হাই হতে হবে। তো আমরা কি বলবো? এ হাই প্লেসিং, আপনি এটা ইংরেজিতে এইভাবে বলতে পারবেন, এ হাই প্লেসিং ইন দিস কোয়ালিফায়ার। এই কোয়ালিফায়ারে হাই প্লেসিং ক্যান অনলি সিকিওর বা কুড অনলি সিকিওর, কী করতে পারবে? সিকিওর করতে পারবে দ্য টিমটাকে এ প্লেস, একটা জায়গা। আবার রিপিট করি, এ হাই, যদি বলেন ভবিষ্যতে উইলি দেবে, আচ্ছা উইলি দেন, তাহলে কী হবে? এ হাই প্লেসিং ইন দ্য কোয়ালিফায়ার একটা হাই প্লেসিং, হাই র্যাঙ্কটা উইল সিকিওর, সুনিশ্চিত করবে দ্য টিমটার জন্যে এ প্লেস, একটা জায়গা। টিমটাকে একটা জায়গা নিশ্চিত করে দেবে। কী কাজ করার উদ্দেশ্যে? টু প্লে ইন দ্য ফাইনাল। বাক্যটি আবার রিপিট করি, বাংলাটা হয়তো কঠিন হচ্ছে, ইংরেজি কিন্তু বেশ সোজা। রিপিট করি যে হাই প্লেসিং, একটা উচ্চ অবস্থান, ইন দ্য কোয়ালিফায়ারে উইল সিকিওর দ্য টিম এ প্লেস। সিকিওর ওয়ার্ডটা সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে যে সুনিশ্চিত করবে। সুনিশ্চিত করার অবজেক্ট, সিকিওর ভার্ব অবজেক্ট দুটি হবে। এক যার জন্য সুনিশ্চিত হবে সে অবজেক্ট হবে, এবং যে জায়গাটা সুনিশ্চিত হবে, যে জিনিসটা ওর জন্য সুনিশ্চিত হবে, সেটাও ওর অবজেক্ট হবে। তাহলে কার জন্য সুনিশ্চিত হবে? টিমটার জন্যে। তো সিকিওর দ্য টিম কি? একটা জায়গা, এ প্লেস। ওই জন্য বললাম সিকিওর দ্য টিম এ প্লেস। এখানে আরেকটা নিয়ম একটু মনে করিয়ে দিই, যে ভার্ব এবং তার কীবোধক অবজেক্টের মাঝখানে ফলভোগকারীকে সরাসরি বসানো যায়। যেমন ধরুন জল আনতে হবে, তো ব্রিং ওয়াটার হলো। এবার ধরুন আমার জন্য জল আনতে হবে, এই জলটাকে ভোগ করবো কে? আমি। তাহলে এই ব্রিং আর ওয়াটার মাঝখানে মি বসে যাবে, ব্রিং মি সাম ওয়াটার। ঠিক এই নিয়মে প্রয়োগ করে আমরা সিকিওরকে বলতে পারি। সিকিওর সুনিশ্চিতভাবে পাবে কি, অর্জন করবে কি, নিরাপদভাবে পাবে একটা প্লেস। এই প্লেসটার সুবিধা ভোগ করবে কে? টিমটা। তাহলে এই সিকিওর আর প্লেসের মাঝখানে কি বসে গেল? দ্য টিম বসে গেল, হয়ে গেল সিকিওর দ্য টিম এ প্লেস। তাহলে আবার আমরা পুরো বাক্যটাতে ফিরে আসি, যে সিকিওর তাহলে কথা কে ছিল? ওই হাই প্লেসিংটা এই কাজটা করবে। তাহলে হাই প্লেসিং ইন দ্য কোয়ালিফায়ার উইল সিকিওর দ্য টিম এ প্লেস টু প্লে ইন দি ফাইনাল। আর প্লেসিং নিয়ে আলোচনা নয়, এখানে স্মরণীয় প্লেস কিন্তু ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, ভার্ব হিসেবে কিন্তু প্লেসিং শব্দটি যেমন ব্যবহৃত হয় তেমন ব্যবহৃত হবে। আবার প্লেসিং শব্দটিকে আমরা এই পর্যন্ত একটা কাউন্টেবল নাউন হিসাবে ব্যবহৃত হতে দেখলাম। এবার আমরা আর একটা নাউনে যাই, প্লেসমেন্ট, PLACEMENT। এই প্লেসমেন্ট কিন্তু এই নাউনটা আনকাউন্টেবল নাউন, একে গণা যায় না। তার ফলে সাধারণত এর আগে এন ব্যবহৃত হয় না। তো এই প্লেসমেন্টটা কীরকম? একটা কাজবোধক নাউন। কাউকে, কোনো মানুষকে কি করলাম, বা কোনো জিনিসকে কোন একটা জায়গাতে ওকে রাখলাম, ওই কাজটার নামই হলো প্লেসমেন্ট। একটা ধরুন কাকে চাকরিতে রাখলাম, ওইখানে রাখানে তো চাকরি করবে, কাজ করবে, উপার্জন করবে, সেটাও প্লেসমেন্ট। ওইখানে কেউ বাস করবে, সেটাও প্লেসমেন্ট। এখনও ধরুন ওইখানে কেউ কী কাজ করবে, ওইখানে কেউ
থেকে কোনো ভূমিকা পালন করবে, দায়িত্ব কর্তব্য পালন করবে, সেটাও প্লেসমেন্ট। সব ক্ষেত্রে সাধারণত আনকাউন্টেবল নাউনই হয়, কিন্তু যখন চাকরির ব্যাপারটা থাকে তখন সাধারণত কাউন্টেবল নাউন হয়, নইলে এমনি এটি আনকাউন্টেবল নাউনও হয়। একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটি খুব সোজা হয়ে যাবে। এমনি শব্দটা মোটেই কঠিন কিছু নয়, এটা কাজ, এটা একটা কাজ। যেমন ধরুন একটা বলি, আবার রিপিট করি, এই কাজ মানে কি করার কাজ? প্লেসমেন্টটা চাকরি দেওয়ার কাজ, কারোর জন্য কোনো জায়গা, থাকার জায়গা খুঁজে দেওয়ার কাজ, কিংবা যাতে ও কোন জায়গাতে থেকে তার কর্তব্য দায়িত্বটা ঠিকভাবে পালন করে, সেই জায়গাটাতে ওকে বসানো বা রাখারটাও কাজ। এই হলো প্লেসমেন্ট। তো একটা উদাহরণ, বেশ মজার উদাহরণ দিই। আমরা যারা ভারতীয় বাবা মা, তারা সবসময় খুব আগ্রহী থাকি, খুব দুশ্চিন্তাতেও থাকি, আর খুব আগ্রহী থাকি, তীব্রভাবে আগ্রহী থাকি যে আমাদের মেয়েরা কী কাজ করে, স্বামীর ঘরে যেন সুখে শান্তিতে থাকে। আমরা স্বামীর ঘরে, স্বামীর পরিবারে ওর জন্য একটা জায়গা খুঁজে দিতে চাই। এই যে আমরা আমাদের মেয়েদের জন্য, কন্যাদের জন্য তার স্বামীর ঘরে, তার স্বামীর পরিবারে একটা জায়গা খুঁজে দিতে চাইছে, এই জায়গার খোঁজার কাজটাই হয়ে গেল প্লেসমেন্ট। বললাম, চাকরির জায়গার খোঁজার কাজ হোক, থাকার জায়গাগুলোর কাজ হোক, বা যেখানে থেকে কাজটা করবেও সেই জায়গাটা খুঁজে দেওয়া বা সেখানে রাখাটাও কিন্তু প্লেসমেন্ট। এই পরপর তিনটে জিনিসই আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাবো। তাহলে এই যে ঘটনাটা হলো, যে বাবা মা কি চাইছে যে ওর সন্তান, ওর মেয়ে কী কাজ করুক, স্বামীর সংসারে, স্বামীর পরিবারে একটা জায়গা পাবে, এই জায়গাটার খুঁজে দেওয়ার দায়িত্ব হলো আমার। এই ভারতীয় পিতামাতারা ভাবে এবং এই জন্য খুব আগ্রহী হয়ে থাকে। তাহলে ভারতীয় প্যারেন্টস, ইন্ডিয়ান প্যারেন্টস খুবই আগ্রহী আর ভেরি কিন। কিন মানে আগ্রহী হয়, কিন্তু KEEN, স্মরণীয়। কিন, আগ্রহী, অ্যাডজেক্টিভ, এরপরে যদি ভার্ব বসে টু এর পরে বসবে, নাউন হলে অনের পরে বসবে। তো ইন্ডিয়ান প্যারেন্টস আর ভেরি কিন, খুব আগ্রহী থাকে কী কাজ করতে, অন দ্য প্লেসমেন্ট অফ দেয়ার ডটার, তাদের মেয়েদের ওই যে প্লেসমেন্ট, থাকার জায়গাটাকে খুঁজে দিতে ওরা খুব আগ্রহী থাকে। এই যে প্লেসমেন্ট অফ দেয়ার ডটার, এই প্লেসমেন্টটা হবে, থাকবে কাদের সঙ্গে, তার স্বামীর পরিবারের সঙ্গে, উইথ হার হাজব্যান্ড ফ্যামিলি। আবার বলি, এখানে প্লেসমেন্ট মানে হলো কি, কাজ বুঝালাম, কিন্তু কোন কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, ওই যে প্লেসমেন্ট করে দেবে, ওর কন্যার জন্য একটা আশ্রয় খুঁজে দেবে, এই আশ্রয় খুঁজে দেওয়ার কাজ, এটা হলে কিন্তু প্লেসমেন্ট, এই অর্থে ব্যবহার করলাম। আবার বলি তাহলে, ইন্ডিয়ান প্যারেন্টস আর ভেরি কিন, ভারতের পিতামাতা খুব কিন থাকে, আগ্রহী থাকে কি কাজটা করার জন্যে, অন দ্য প্লেসমেন্ট, আশ্রয় স্থানটা খুঁজে দেওয়ার জন্য। কার প্লেসমেন্ট খুঁজে দেবে? অফ দেয়ার ডটার, তাদের কন্যার খুঁজে দেবে। কাদের সঙ্গে বাস করার? উইথ হার হাজব্যান্ড ফ্যামিলি। ব্যাপারটি নিশ্চয় বোঝাতে পেরেছি। এইবার আপনারা অনলাইনে দেখবেন, অনেকে ইউটিউবে দেখবেন কি গুগলে দেখবেন, বিভিন্ন অ্যাড ফ্যাড দেবে, যে অনেক সব কী করেছে, সংস্থা খুলে গিয়েছে, সার্ভিস দিচ্ছে, যে আপনারা কোথায় কি চাকরি পাবেন সেটার ব্যবস্থা ওরা করে দেবে। তো ওই সবকে কী বলা যাবে? ওই জায়গায় ওই সব বলা যেতে পারে জব প্লেসমেন্ট সার্ভিসেস। তো ধরুন একটা সংস্থা, এই সংস্থার নামে এক্স, আপনারা একটা মনে মতো সংস্থা করে নিন। তো এক্স একটা সংস্থার নাম বললাম, এক্স দেয়, এক্স প্রোভাইডস, দেয়, কি দেয়?
জব প্লেসমেন্ট সার্ভিসেস, ওই চাকরি খুঁজে দেওয়ার পরিষেবা দেয়। এই যে প্লেসমেন্ট, খুঁজে দেওয়ার কাজের পরিষেবা। এই প্লেসমেন্ট মানে হলো খুঁজে দেওয়ার কাজ, জব প্লেসমেন্ট মানে চাকরি খুঁজে দেওয়া কাজের সার্ভিসেস, পরিষেবা। তো কী হলো, দ্য এক্স ওই কোম্পানিটা প্রোভাইডস দেয় জব প্লেসমেন্ট সার্ভিসেস। কাকে দেয়? টু দ্য আনএমপ্লয়েড ইয়থস, বেকার যুবকদেরকে। ওই যে গ্রহণকারী, ফলভোগকারী ভারত থেকে দূরে বসলে একটু এর পরে বসে, এই সার্ভিসটাকে গ্রহণ করে কেটা? এই বেকার যুবকেরা, টু দ্য আনএমপ্লয়েড ইয়থস। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। এবার এই শব্দটির সঙ্গে যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেন বা সাধারণত যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন তারা খুব পরিচিত। প্লেসমেন্ট মানে ইঞ্জিনিয়ারিংগুলো দেখা যায় কি, যে পড়াশোনা শেষ হলো, তার শেষে আপনার কি করবে, চাকরির ব্যবস্থাটাও করে দেবে ওরা, এই চাকরিটা আপনার খুঁজে দেবে, মানে প্লেসমেন্টটাও ওরা করে দেবে। তো এটা বলা যেতে পারে মানে কোর্সের মধ্যে কি আছে, কোর্সের মধ্যেও এই জব প্লেসমেন্টটা অন্তর্ভুক্ত আছে। তো যে এক বচনের মধ্যে বহু বচন জড়িয়ে থাকে, অন্তর্ভুক্ত থাকে, সে এক বচন কি হয়, ইনক্লুড ভার্বের কর্তা হয়, INCLUDE। সেই জন্যে হলো দি কোর্স, দ্য কম্পিউটার কোর্স বা দ্য ইঞ্জিনিয়ারিং কোর্স, the engineering course includes job placement, চাকরির খুঁজে দেওয়ার কাজ। মানে ওই কোর্সের মধ্যে কি আছে, চাকরি খুঁজে দেওয়ার কাজটাও আছে। খুঁজে দেবে কোন সময়, ইন দ্য থার্ড ইয়ার, তৃতীয় বর্ষে। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি। তো বাংলাটা বলি, ধরুন আপনি এই কথাটা বলছেন যে আপনি নিজেই বা কোনো আপনার বন্ধু কী হয়েছে, একটা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়েছে, এবং এটা আছে যে ওই কোর্সের শেষে কী কাজ করবে, ওই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আপনার সন্তান বা আপনি বা আপনার বন্ধু ভর্তি হলো, সেই প্রতিষ্ঠানের দায়িত্ব হলো যে তৃতীয় বর্ষে, কোর্সের তৃতীয় বর্ষে আপনার ওই আত্মীয়ের কী করে দেবে, চাকরিটা খুঁজে দেবে, আপনি নিজে চাকরি খুঁজে দেবে। এটা আপনি ইংরেজিতে কী বলবেন? এটা বলবেন দ্য কোর্স বা দ্য ইঞ্জিনিয়ারিং কোর্স ইটসেলফ বসাতে পারেন, ইনক্লুডস জব প্লেসমেন্ট ইন দ্য থার্ড ইয়ার। এবার এইটা যদি কেউ বাক্য বলেন যে কি হলো, আরে বাবা শেষ বছরটা তো কি করা যায়, এই চাকরিটা খুঁজতে খুঁজতেই কেটে যায়। তো যেটা কেটে যায়, যেটা খরচ হয়ে যায়, সেটা কী হয়ে যায়, স্পেন্ড ভার্বের অবজেক্ট হয়। সে কোনো উৎসই হোক, সময় হোক, পয়সা কড়ি হোক, এমনকি শরীরের শক্তি হোক, সেটা যদি কোনো কাজে নিঃশেষিত হয়ে যায়, সেটাও কী হবে, স্পেন্ড ভার্বের অবজেক্ট হয়। তাহলে শেষ বর্ষটা কাটে, তার শেষ বর্ষটা কী হবে, স্পেন্ড ভার্বের অবজেক্ট। এইটা তাহলে আপনি ইংরেজিতে কী বলবেন, দি ফাইনাল ইয়ার উইল বি স্পেন্ড, শেষ বর্ষটা কেটে যাবে কিসে, অন প্লেসমেন্ট, চাকরি খোঁজার কাজে, কিসে, ইন এ সুইটেবল কোম্পানি, একটা উপযুক্ত কোম্পানিতে চাকরি খোঁজার কাজেই কি হবে, শেষের বছরটা কেটে যাবে। বাক্যটা আবার রিপিট করি, দ্য ফাইনাল ইয়ার উইল বি স্পেন্ড, কেটে যাবে অন প্লেসমেন্ট, চাকরি খোঁজার কাজে। কোথায় চাকরি খোঁজা হবে, চাকরিটা থাকবে কোথায়, ইন এ সুইটেবল কোম্পানি। এবার আরেকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা হয়তো শেষ করার চেষ্টা করব। সেটা হলো এই যে আমি এক্ষুনি এর আগে বলেছি যে প্লেসমেন্টের মানে হলো এই যে কোনো একটা নাউনকে কোনো জায়গাতে রাখবো, যাতেই কাজ করে ওইখানে ওর যে করণীয় কাজটিও সঠিকভাবে করতে পারবে, সেখানেও এই প্লেসমেন্ট ভার্বটি ব্যবহৃত হবে। আমরা কিন্তু এই অর্থে প্লেসটা ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। ভার্ব দিয়ে করে দিই, তাহলে আমরা জানি যে একজন অর্থোপেডিক ডক্টর, একটা হাড়ের ডাক্তার কী কাজ করে, একটা হাড়কে সঠিকভাবে বসায়। সঠিকভাবে বসানো মানে
বসানো মানে এই যে হাড়টা তার এমনভাবে থাকবে যাতে ওর কাজটা, ওর হাড়টার যে কাজ, যে ভূমিকা পালন করতে হাড়টির কোনো অসুবিধা হবে না, বা যার হাড় তার কোনো কষ্ট হবে না। তখন কি হবে, ওই হাড়টাও প্লেস ভার্বের অবজেক্ট হবে। আমরা তো প্লেসের আগে যেগুলো দেখেছি ভার্ব হিসাবে, সেগুলো মনে রাখলে নিশ্চয়ই এটা বুঝতে অসুবিধা হবে না। তাহলে কী হবে, দ্য ডক্টর কারেক্টলি প্লেসড দ্য বোন। ডাক্তারবাবু কী কাজ করেছেন, সঠিকভাবেই হাড়টাকে প্লেস করেছেন। মতলব হলো এই, ডাক্তারবাবু হাড়টাকে প্লেস করলেন, তাতে কি হবে না, আর হাড়টা নিয়ে রোগীর কোনো সমস্যা সৃষ্টি হবে না। এইখানে যদি প্লেসটাকে আমি নাউন হিসাবে ব্যবহার করে প্লেসমেন্ট বসাই, তাহলে বাক্যটি কী হয় বলুন তো, ভাবা যাচ্ছে? আমরা বাক্যটা এটা করতে পারি যে দ্য ডক্টর এনশিওর্ড সুনিশ্চিত করা, ENSURED, এনশিওর মানে শিওর হয়ে যেন থাকে। এবং ডাক্তারবাবু শিওর হবেন, শিওর করে দেবেন যাতে কোনো সন্দেহের অবকাশ না থাকে। সমস্ত সন্দেহের অবকাশকে দূর করে দেওয়া, সেটা এনশিওর। আর যে ব্যাপারে দূর করে দেবে সেটা হয়ে যাবে তার অবজেক্ট। দ্য ডক্টর এনশিওর্ড সুনিশ্চিত করলেন। কি সুনিশ্চিত করলেন? কারেক্ট প্লেসমেন্ট, সঠিক কি বলবো, প্লেস করার কাজটাকে। কাকে সঠিকভাবে প্লেস করলেন? অফ দি বোন, হার্টের। বাক্যটি আবার রিপিট করি, দ্য ডক্টর এনশিওর্ড কারেক্ট প্লেসমেন্ট অফ দি বোন। এই অর্থ কিন্তু প্লেসমেন্ট আনকাউন্টেবল নাউন বলেই চিহ্নিত হবে। তো ডাক্তারবাবু তো কী ইনশিওর করলেন যে এই যে কাজটা, কী কাজটা ওই যে হাড়টাকে যে প্লেস করেছেন উনি, ঠিকমতো রেখেছেন, এই কাজটা যাতে সঠিকভাবে হয়েছে এটাকে তিনি সুনিশ্চিত করলেন। বাক্যটা আবার রিপিট করি, দি ডক্টর এনশিওর্ড কারেক্ট প্লেসমেন্ট অফ দি বোন। অনেক আলোচনা করলাম, আপনাদের যদি সঠিকভাবে বোঝাতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। আবার আগামী নতুন আসরে দেখা হবে নতুন কোনো আলোচ্য বিষয় নিয়ে। এখনকার মতো ধন্যবাদ।